লজিক্যাল এজেন্টের ভিতরে আমরা বলেছিলাম যে তার দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকবে। একটা কম্পোনেন্ট হচ্ছে তার নলেজ বেস, যেখানে ডোমেইন স্পেসিফিক ইনফরমেশন থাকবে। আরেকটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন, যেখানে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগরিদম যেখানে থাকবে বা কাজ করবে। তো আমরা এইটা সম্পর্কে আলোচনা করতে যে আমরা তার একটা সিডো কোড গতকাল আলোচনা করেছিলাম, একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট আলোচনা করেছিলাম যেটা ওয়াম্পাস ওয়ার্ল্ড নামে পরিচিত। তো ওয়াম্পাস ওয়ার্ল্ডটা আমরা ডিটেইল কালকে আলোচনা করেছি। আর আজকে আমরা আসলে বেসিক্যালি দেখবো যে আরো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের লাগে। তো আমরা নলেজ বেজের ভিতরে আমরা বলেছিলাম যে একটা হচ্ছে নলেজ বেজ, যেখানে ইনফরমেশন গুলি থাকবে, আর একটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। ইনফারেন্স ইঞ্জিনটা আসলে নলেজ বেজের ভিতরে যে নলেজ থাকে সেই নলেজটাকে ব্যবহার করে সে একটা কোয়েরির অ্যান্সারকে সে জেনারেট করে। ইনফারেন্স ইঞ্জিনের কাজ হচ্ছে নলেজ বেজের ভিতরে যে নলেজ আছে সেই নলেজটাকে ব্যবহার করে সে একটা অ্যান্সারকে সে জেনারেট করে। তো এখন ইনফারেন্স ইঞ্জিন এই কাজটা করতে গিয়ে ম্যাথমেটিক্যাল কিছু জিনিসপত্র সে ব্যবহার করে। সেইটারই আমরা কিছু জিনিস আজকে এখানে আলোচনা আসলে করব আজকের ক্লাসে। তার মধ্যে একটা কনসেপ্ট এখানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটাকে আমরা বলি এন্টেইলমেন্ট। এন্টেইলমেন্টের মিনিং হচ্ছে ওয়ান থিং ফলোস লজিক্যালি ফ্রম অ্যানাদার। এখানে দেখা যাচ্ছে আলফা বিটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এখানে আমরা বলতেছি এই সাইনটাকে বলতেছি এন্টেইলমেন্ট এন্টেইলমেন্ট। এটা থাকলে আমরা বলবো এন্টেইলমেন্ট, আলফা এন্টেইলমেন্ট বিটা। এটার মানে হচ্ছে কোন জিনিস যদি আলফাতে ট্রু হয় সেই জিনিসটা বেটার জন্য ট্রু হবে। কথা বোঝা গেছে? জি স্যার। কোন জিনিস যদি আলফাতে ট্রু হয় সেটা বেটাতেও ট্রু হবে। তার মানে বেটাতে যে জিনিসটা ট্রু হবে সেটা আলফাতে কন্টেইন করে, তাই না? জি স্যার। The truth of beta is contained in the truth of alpha. যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ধরো একটা এক্সাম্পল আমরা দিলাম যে আমাদের একটা নলেজ বেজের মধ্যে আছে ক্লিভল্যান্ড ওন, এইটা একটা সেন্টেন্স আছে, আর একটা সেন্টেন্স আছে ডালাস ওন, এইটা আর একটা সেন্টেন্স আছে। এখন যখন আমরা এন্টেইলমেন্টটা দিয়ে এটাকে এক্সপ্রেস করব, এন্টেইলমেন্ট বলবে ইদার ক্লিভল্যান্ড ওন অর ডালাস ওন। আরেকটা এক্সাম্পল এখানে বলছি যে x প্লাস ওয়াই সমান 4, এইটার এন্টেইলমেন্ট যদি করি তাহলে আমরা বলতেছি যে 4 সমান হচ্ছে x প্লাস ওয়াই। দেখো এটা যদি সত্য হয় তাহলে এটা সত্য না? জি স্যার। আর এখানে নলেজ বেজে ছিল আমাদের ক্লিভল্যান্ড ওন ডালাস ওন, এটা যদি সত্য হয় তাহলে কিন্তু এটা সত্য, ইদার ক্লিভল্যান্ড ওন অর ডালাস ওন। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে আমরা একটা শব্দ মডেল আমরা ব্যবহার করব। তো মডেলের ফর্মাল ডেফিনেশন হচ্ছে এটা, a model is formally structured world with respect to which truth can be evaluated. A model is a formally structured world with respect to which truth can be evaluated.
এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলছি M is a model of sentence alpha if alpha is true in M. এখানে আমরা বলছি নলেজ বেস মানে কেবি বলছি আমরা কেবি দিয়ে নলেজ বেস বলছি নলেজ বেস এন্টেইলমেন্ট আলফা যদি কিনা M alpha is a subset of MKB. আমি একটু আগের ইয়েটাতে আসি এই এন্টেইলমেন্টের এই ডেফিনেশনটাতে আসি আমরা এখানে বলেছিলাম যে আলফা এন্টেইলড বিটা আমরা বলেছিলাম আলফা যদি ট্রু হয় যে সমস্ত জায়গাতে আলফা ট্রু হবে সেই সমস্ত জায়গাতে বেটা ট্রু হবে তাই না জি স্যার এইটাকে আমরা অন্যভাবে যদি বলি তাহলে আমরা বলতে পারতাম the truth of beta is contained in the truth of alpha এটাকে অন্যভাবে বলা যাবে না জি স্যার ওকে এখন দেখো এইটাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি যখন এক্সপ্রেস করতেছি আমরা বলতেছি কেবি এন্টেইলমেন্ট আলফা তার মানে কি the truth of alpha is contained the truth of alpha is contained in kb বোঝা গেছে এইখানে দেখো এম আলফা যেটা এই সবটা হচ্ছে এম আলফা আর এর ভিতরে এই অংশটা হচ্ছে এম কেভি আমরা এই এক্সাম্পলটাতে যাই হ্যাঁ এখানে আমরা এন্টেইলমেন্টের মানে ফর্মাল যে আলোচনা সেখানে সরি ইনফারেন্সের যে ফর্মাল আলোচনা সেটা আমরা এখান থেকে শুরু করছি আর কি তো আমরা বলছি যে ইনফারেন্স ইজ দ্য প্রসেস অফ ডিরাইভিং এ স্পেসিফিক সেন্টেন্স ফ্রম এ কেবি মানে নলেজ বেস where the sentence must be entailed by the KB আমরা এই ইনফারেন্সটা বোঝানোর জন্য আমরা গতদিন একটা এক্সাম্পল বলেছিলাম যে আজকে 2টার সময় মিরপুর স্টেডিয়ামে খেলা আছে এইটা একটা সেন্টেন্স আমাদের কেভিতে আছে আরেকটা সেন্টেন্স কি ছিল স্যার একটা থেকে স্যার বৃষ্টি হতে পারে স্যার হ্যাঁ 12টা থেকে বৃষ্টি হবে স্যার হতে পারে হ্যাঁ তো এই দুইটা জিনিসের উপর বেসিস করে আমরা ইনফার করলাম যে আজকে খেলা হবে না আজকে খেলা হবে না যে এই কথাটা আমরা বললাম এই কথাটার সাথে আসলে আমাদের নলেজ বেজে যে দুইটা সেন্টেন্স আছে তার কিন্তু একটা সম্পর্ক আছে তাই না জি স্যার আছে এইটাকে আসলে আমরা এন্টেইলমেন্ট বলছি যে আমাদের আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য ওই মিরপুর স্টেডিয়ামের ওই এক্সাম্পলটার কথা বলেছি যাতে তুমি ওই এক্সাম্পলটা দিয়ে আসলে কিছুটা চিন্তা করতে পারো প্রথম জিনিসটা তুমি চিন্তা করতে পারো আজকে যে আলোচনাটা আমরা করলাম একটু আগে যে যদি এন্টেইলমেন্টের মানে হচ্ছে এক জায়গায় যদি সত্য হয় সেটা আরেক জায়গায় সত্য হবে যেটা আমরা একটু আগে বলতেছিলাম দেখিয়েছিলাম দেখো আলফা এন্টেইলমেন্ট বিটা
এখানে বলতেছিলাম if alpha is true then beta must be true, যেখানে আলফা সত্য হবে সেখানে বিটা সত্য হবে। প্রথম প্রথম এক্সপ্লেনেশন হচ্ছে এটা, যেখানে আলফা সত্য হবে সেখানে বিটা সত্য হবে। এইটা হচ্ছে তুমি একভাবে চিন্তা করতে পারো। ঠিক তার ইকুইভ্যালেন্ট জিনিসটা হচ্ছে এরকম, if alpha is true then beta must be true, তাই না? একই কথা কিন্তু, যেখানে আলফা সত্য হবে সেখানে বিটা সত্য হবে, যদি এই কথাটা বলো, এইটার মানে কি? if alpha is true then beta must be true, right? একই জিনিস না? জি স্যার। আবার the truth of beta is contained in the truth of alpha, এটাও একই রকম। তার মানে দেখো, আমি বেটাটা সত্য অথবা সত্য না, এই জিনিসটাকে আমি আসলে ডিরাইভ করতেছি আলফা থেকে, তাই না? জি স্যার। জি স্যার। স্যার এখানে কি এভাবে বলা যাবে the truth of alpha is contained in the truth of beta, এটা বলা যাবে স্যার? না 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 না, তুমি তো আসলে আলফা থেকে বিটাকে ডিরাইভ করতেছো। জি স্যার, ঠিক আছে স্যার। তাই না? তুমি আলফা থেকে বিটাকে ডিরাইভ করছো। যেমন ধরো আজকে মিরপুরে রাস্তায় একটা মারামারি কারণে খেলা বন্ধ, তাহলে খেলা বন্ধর কারণ কিন্তু বৃষ্টি না। তো সুতরাং আর আমরা কিন্তু ডিরাইভ করছি যে আজকে খেলা হবে না। এই ডিরাইভটা খেলা হবে না, এই যে ডিরাইভ করলাম খেলা হবে না, তার পিছনে আমাদের কারণ ছিল যে আমাদের নলেজ বেজের দুইটা তথ্য দেওয়া ছিল। একটা তথ্য ছিল আজকে খেলা হবে, আরেকটা তথ্য দেওয়া ছিল যে আজকে বৃষ্টি হতে পারে। এইখান থেকে আমরা এটা ডিরাইভ করেছি। কিন্তু কথা বোঝা গেছে? জি স্যার। এই জায়গাগুলি একটু চিন্তা করে দুই একবার, আসলে একবার পড়লে হয়তো বুঝতে পারবো না, দুই একবার একটু পড়তে হবে আর কি। আর আমি যে এক্সাম্পলটা দিয়েছি এই এক্সাম্পলটাকে যদি সামনে রাখো তাহলে তোমার এই যে এন্টাইলমেন্টের ইস্যুটা তুমি একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। এইখানে একটা আমরা এক্সাম্পল দিছি, কেবিটা হচ্ছে একটা হে স্টেক আর এন্টাইলমেন্টটা হচ্ছে নিডল ইন দ্য হে স্টেক, আর ইনফারেন্স হচ্ছে ফাইন্ডিং ইট। তো যখন আমরা লজিক আলোচনা করব তখন দেখব যে এই লজিকটা সাউন্ড কিনা, এইটা কমপ্লিট কিনা। এই দুইটার জন্যই অ্যাগেইন আমাদের সাউন্ডনেস এবং কমপ্লিটনেস, এই দুইটা অ্যাগেইন আমাদের আসলে বেসিক্যালি নলেজ বেজের উপরে নির্ভর করতেছে। আমরা বলতেছি যে দেখো এখানে কেবি এন্টেইলমেন্ট আই ইজ আলফা। এখানে আমরা বলতেছি আইটা সাউন্ড হবে তখনই যখন কেবিটা ট্রু হয় এবং আলফাটা ট্রু হয়। এখানে কিন্তু কেবি আই বলছি, তাই না? এই যে দেখো তো এন্টেইলমেন্টের নিচে একটা আই দেওয়া আছে না? জি স্যার। এইটার মানে হচ্ছে দেখো কেবি দিয়ে কি আমাদের নলেজ বেজ আছে না? জি স্যার। জি স্যার। নলেজ বেজের মনে করো একটা স্মল পার্ট হচ্ছে তার আইতম অংশ আর কি। যেমন আমরা যদি একটু আরেকটু চিন্তা করি যে আমাদের এই খেলার যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এখানে দুইটা সেন্টেন্স ছিল, দুইটা সেন্টেন্স মিলে হচ্ছে আমার টোটাল নলেজ বেসটা, তাই না? তার মানে স্যার একটাকে আমরা একটাকে i+1 ধরতে পারি এইভাবে স্যার? রাইট রাইট, মানে আমি তার পুরো নলেজ বেজের একটা অংশকে আমি আই হিসেবে চিন্তা করছি। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে।
এইটাকে আমরা বলতেছি দেখো, if kb is true in the real world, then any sentence alpha derived from kb by a sound inference procedure is also true in the real world. মানে কেবি থেকে যদি আমি একটা সেন্টেন্সকে ডিরাইভ করি বাই ইউজিং এ সাউন্ড ইনফারেন্স প্রসিডিউর, তাহলে কেবিটা যদি ট্রু হয়, আমি যে জিনিসটা ইনফার করলাম সেটাও ট্রু হবে। যেমন আমাদের কেবিতে দুইটা সেন্টেন্স ছিল। একটা সেন্টেন্স ছিল যে আজকে বৃষ্টি হবে 12টা থেকে, আরেকটা ছিল যে আজকে খেলা হবে 2টা থেকে। এখন তুমি দেখো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেটা আবহাওয়ার পূর্বাভাস যেটা দিয়েছে, এটা খুবই একটা সাউন্ড বা খুবই একটা অথেন্টিক তথ্য, বা এই যে প্রেডিকশনটা, এই প্রেডিকশনটা 99.99% ক্ষেত্রে প্রেডিকশনটা ট্রু হয়। সেই ক্ষেত্রে তুমি যদি ইনফার করো যে আজকে খেলা হবে না, তাহলে এইটা সত্য হবে। কিন্তু তোমার কেবির ভিতর ওই সেন্টেন্সটা যদি আসলে মানে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা এরকম একটা তথ্য যদি থাকে, তাহলে ওইটা যেহেতু সত্য না, তুমি ইনফারেন্সটা তো সত্য হবে না, হবে? স্যার না স্যার। ধরো এই যে আজকে বৃষ্টি হতে পারে, এইটা আসলে একটা ব্যাড ফোরকাস্টিং ছিল, মানে আমাদের এই ফোরকাস্টিংটা আসলে ভালো না। তাহলে আজকে যে খেলা হবে না, এই যে তুমি ইনফার করলে, এটা তো সত্য হবে না, তখন হবে? স্যার না স্যার। সেটি আমরা বলতেছি ইফ কেবি ইজ ট্রু ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, কেবিটা যদি ট্রু হয়, এই কেবি থেকে যদি এনি সেন্টেন্স তুমি ডিরাইভ করো একটা সাউন্ড ইনফারেন্সের মাধ্যমে, তাহলে যে সেন্টেন্সটা তুমি ডিরাইভ করবে সেটাও সত্য। যেমন ধরো আমরা ওয়ান ডে ক্রিকেট গেমের জন্য আমরা থাকি যে মাঠে যদি পানি টানি জমা থাকে, পিচ যদি ভিজে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে খেলা হয় না। তো সুতরাং আমি যে ইনফার করলাম যে আজকে খেলা হবে না, এটার পিছনে কিন্তু কারণ এইটাই যে অনেক বৃষ্টি হলে মাঠ ভিজে যাবে, মাঠে পানি জমে যাবে, সুতরাং এই অবস্থায় ওয়ান ডে ক্রিকেট গেম হতে পারে না। কথা ক্লিয়ার? জি স্যার। এই এক্সাম্পলটা আমাদের এই চ্যাপ্টারের বোঝার জন্য তোমার একদম সবচেয়ে বেসিক একটা জিনিস। তুমি খালি এই এক্সাম্পলটাকে ঘুরে ফিরে যখন এটা দেখবা, ঘুরিয়ে ফিরে এই এক্সাম্পলটাকে সামনে নিয়ে আসবা, ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফারেন্স, ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য নলেজ বেস, ফর আন্ডারস্ট্যান্ডিং ডিরাইভিং সেন্টেন্স ফ্রম নলেজ বেস। কথা ক্লিয়ার? জি স্যার। এইটা একটু দেখো তো সবাই বোঝো কিনা, এটা একটু নিজেরা দেখো। আমরা নেগেশনটা জানি, অ্যান্ড জানি, অর জানি, ইমপ্লিকেশন জানি, তারপরে বাই কন্ডিশনালও জানি, তাই না? সবার কি মনে আছে এগুলি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার।
এগুলি মনে আছে না? জি স্যার। বাকিদের কি অবস্থা? জি স্যার, মনে আছে। স্যার ওকে, মনে আছে। এই ট্রুথ টেবিলটা আমাদের দেখানোর দরকার নেই, আছে? খালি একটা জায়গাতে আমাদের মনে না থাকতে পারে, একটা দুইটা জায়গাতে, সেটা আমি বলছি। এই কলামটাকে কি বলতেছি? পি ইমপ্লাইজ কিউ, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা কখন ফলস হয়? যখন একটা ট্রু একটা ফলস। না, একটা ট্রু একটা ফলস না, যখন কি জি P- স্যার পিটা True ট্রু কিউটা ফলস যখন হয়, যখন পি ট্রু কিউ ফলস, শুধুমাত্র এই ক্ষেত্রে ইমপ্লিকেশনটা ফলস হবে। যখন পিটা ট্রু কিউটা ফলস, সেই ক্ষেত্রে ইমপ্লিকেশনটা ফলস হবে। আর বাই কন্ডিশনের ক্ষেত্রে পি এবং কিউ যদি দুই রকম হয় তাহলে ফলস হবে, পি এবং কিউ যদি একরকম হয় তাহলে ট্রু হবে। দেখো, পি ফলস কিউ ফলস, তাহলে বাই কন্ডিশনে কি ট্রু না? জি স্যার। জি স্যার। এখানে পি ফলস কিউ ট্রু, তার মানে দুইটা দুই রকম, বাই কন্ডিশনে ফলস। এখানে পি ট্রু কিউ ফলস, এটা বাই কন্ডিশনে ফলস। আর এখানে দুইটাই ট্রু, তাহলে এটা ট্রু হবে, তাই তো? জি স্যার। ওকে, এবার স্যার আমরা, হ্যাঁ, স্যার ওইটা কি ফুল মুখস্থ রাখতে হবে? কোনটা এইটা স্যার? কোনটা বুঝি নাই ভাই, একটু বলো। স্যার এটা প্রপোর্শনাল লজিকের যে টেবিলটা স্যার, হ্যাঁ, এটা কি স্যার ফুল মনে রাখতে হবে স্যার? মানে আমাদের সামনে কি এটা মানে কাজে লাগবে সেই হিসেবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, এটা তো মনে রাখতে হবে তো। এগুলি তো ধরো অ্যালজেব্রার সূত্রের মতো, a প্লাস বি তার হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা তো সবসময় মনে রাখতেছো। জি জি স্যার, ওকে। এইগুলি তো আমরা সব জানি, নেগেশনটা তো সবসময় জানি, এন্ডও সবসময় জানি, অরও সবসময় জানি। আমরা ইমপ্লিকেশনটা জাস্ট একটু তোমাদেরকে মনে করিয়ে দিলাম। পি ইমপ্লাইজ কিউ যদি থাকে, পিটাকে বলি আমরা কি বলো দেখি? হাইপোথিসিস। আর কিউটাকে কি বলি? ইমপ্লিকেশনের ক্ষেত্রে পি যদি হাইপোথিসিস হয়, কিউ কি? কিউ হচ্ছে কনক্লুশন, তাই না? জি স্যার। পি হাইপোথিসিস হলে কিউ কনক্লুশন। তাহলে এইটা একটু মনেই রাখতে হবে, কারণ এটা ছাড়া আমরা করতেই পারবো না। বাকিগুলি আমাদের অটোমেটিক মনে থাকবে যে ইমপ্লিকেশনের ক্ষেত্রে প্রথম প্রপোজিশনটা যদি ট্রু হয়, দ্বিতীয় প্রপোজিশনটা যদি ফলস হয়, তাহলে ইমপ্লিকেশন ফলস। আর বাকি সব ক্ষেত্রে ইমপ্লিকেশন হচ্ছে ট্রু হবে। প্রথম প্রপোজিশনটা ফলস, ট্রু, দ্বিতীয় প্রপোজিশনটা ফলস, তার মানে পি ট্রু কিউ ফলস, তাহলে ইমপ্লিকেশনটা ফলস হবে, বাকি সব ক্ষেত্রে ট্রু। বাই কন্ডিশনের ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি দুইটা প্রপোজিশন একরকম হয় তাহলে ট্রু, দুইটা প্রপোজিশন যদি একরকম না হয় তাহলে ফলস হবে। এইখানে আমরা বলতেছি আমাদের ওয়াম্পাস ওয়ার্ল্ডের ভিতরে কি কি জিনিস ছিল, একজন বলো দেখি, কে বলতে পারবে? ইশরাকুজ্জামান একটু বলো দেখি। জি স্যার। ওয়াম্পাস ওয়ার্ল্ডের ভিতরে কি কি জিনিস ছিল? স্যার একটু দেখতে হবে স্যার।
ফখরুল ইসলাম রোমান। রবিউল আওয়াল। স্যার ফখরুল ইসলাম রোমান। স্যার স্যার একটু দেখতে হবে স্যার আমাদের স্যার। তাহলে এরকম এরকম হলে তো সমস্যা হয়ে যাবে ভাই, তাহলে তো আমি পরে তোমার বুঝাইতে পারবো না, এগুলো তো একটু ডিফিকাল্ট জিনিস। হ্যাঁ তুমি, আমরা বলেছিলাম যে ওয়ান পাস ওয়ার্ল্ডের ভিতরে যেটা ছিল তখন আমি না দেখেই বলতেছি, কালকে তোমাদের পড়াইলাম, আমার মনে আছে, তোমাদের মনে না থাকলে সমস্যা না। ওয়ান পাস ওয়ার্ল্ডের ভিতরে একটা ইনসেক্ট থাকবে, যে ইনসেক্টটা হচ্ছে ওয়ান পাস। একটা পিট থাকবে, পিট হচ্ছে একটা গর্ত ছিল, পিটের আশেপাশে অ্যাডজেসেন্ট যে জায়গাগুলি আছে সেখানে একটা ব্রিজ থাকবে, যেখানে ওয়াম্পাস থাকবে তার আশেপাশে ব্যাড স্মেল পাওয়া যাবে, যেটা যেটা স্টেন। আরো ছিল আমাদের ওয়াম্পাস যেটা ছিল সেটা আসলে মুভ করতে পারবে না, পিট মুভ করতে পারবে না, ব্রিজ মুভ করতে পারবে না, শুধুমাত্র আমাদের এজেন্ট যে থাকবে সে মুভ করতে পারবে। জি স্যার, গোল্ডও ছিল স্যার, গোল্ড। আর ছিল গোল্ড। গোল্ড আমাদের কালেক্ট করতে হবে, যেখানে গোল্ড থাকবে সেখান থেকে গ্লিটারিং, সেখান থেকে উজ্জ্বল আভা পাওয়া যাবে, তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার। তার মানে তোমরা কেউই দেখোই নি, তাহলে না দেখে যদি পরের দিন ক্লাসে আসো তাহলে কি বুঝবা? তাহলে বুঝতে পারার কথা না, এখন যেগুলি দেখাবো এটা একটাও বুঝবা না। পরীক্ষা ভাইবা দিয়ে বলবো স্যার ভাইবা তো ভালো দিছিলাম, তার নাম্বার তো অনেক কম পাইছি। তো আমরা এখানে প্রপোজিশনাল লজিক এখানে অ্যাপ্লাই করব আসলে, আর এই রোলগুলিও অ্যাপ্লাই করব। দেখো আমাদের পি দিয়ে আমি পিট ইন্ডিকেট করতেছি, আই জে দিয়ে পজিশন ইন্ডিকেট করতেছি। আমাদের যে ওয়ান পাস ওয়ার্ল্ড ছিল সেখানে দেখবে রো কলাম ছিল, এই যে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। এইটা হচ্ছে 1 1 1 1 মানে হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম। এটা হচ্ছে 1 2 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। এটা হচ্ছে 1 3 1 নাম্বার রো 3 নাম্বার কলাম। এটা হচ্ছে 3 3 3 নাম্বার রো 3 নাম্বার কলাম। এটা হচ্ছে 4 2 4 নাম্বার রো 2 নাম্বার কলাম। এগুলি গতকাল বলছিলাম না? জি স্যার। আচ্ছা, 1 নাম্বারে কি পিট আছে 1 1 এ? স্যার না স্যার। না স্যার। তাহলে আমরা দেখো এখানে বলছি নেগেশন অফ পি 1 1, 1 নাম্বারে কোনো পিট নাই। দুই নাম্বারে কোনো, 1 নাম্বারে কোনো ব্রিজও ছিল না, নেগেশন অফ বি 1 1। টু ওয়ানে আমাদের একটা ব্রিজ ছিল। এখানে মনে হয় একটু আমি উল্টা বলছি আর কি তোমাদের, কলামটা আগে বলছে, রোটা মনে হয় পরে বলছে আর কি। এই যে এইটাকে বলতেছে 2 1, 1 নাম্বার 2 নাম্বার কলাম 1 নাম্বার রো 2 1। এখানে কিন্তু একটা ব্রিজ ছিল, তাহলে এইখানে পিট নাই, দেখো এইখানে পিট নাই, এইখানে ব্রিজ নাই, কিন্তু এইখানে ব্রিজ আছে। তাহলে এইখানে ব্রিজ থাকার মানে কি, তুমি কনক্লুড করতে পারবা হয় 3 1 এ পিট আছে অথবা 2 2 তে পিট আছে, তাই না? জি স্যার। এটা কনক্লুড করতে পারবা না? হ্যাঁ স্যার।
দেখো 1-1 এ কখন ব্রিজ থাকতে পারতো? যদি 1-2 তে পিট থাকতো অথবা 2-1 এ পিট থাকতো, তাই না? জি স্যার। এই জন্য আমি বলছি যে এই ফিগারটা তো চোখের উপর না রাখলে তুমি এগুলো কিছু বুঝতে পারবে না। দেখো এইখানে কখন ব্রিজ থাকতো? এই যে এটা তো 1-1 আমাদের, জি স্যার। এইটা ব্রিজ থাকতো কখন? যখন এইখানে পিট থাকতো অথবা এইখানে পিট থাকতো, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। এইখানে পিট থাকার মানে হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম 2 নাম্বার রো, তাই না? জি স্যার। আর এইখানে পিট থাকার মানে হচ্ছে 2 নাম্বার কলাম 1 নাম্বার রো, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। এই দুইটা কিন্তু অথবা, কিন্তু এইখানে ব্রিজ, এখানে পিট থাকলেও এখানে ব্রিজ থাকবে, আবার এখানে পিট থাকলেও এখানে ব্রিজ থাকবে, তাই না? যে কোনো একটা ইয়ে হইলে হবে। হ্যাঁ স্যার। এই কারণে এই যে প্রপোজিশনাল লজিক পড়ার সময় যখন বাই কন্ডিশন পড়ছো, এই যে দেখো বাই কন্ডিশনের অ্যাপ্লিকেশন এখানে, এইখানে ট্রু হইলে এটাও ট্রু হবে, আর এইটা ট্রু হওয়ার জন্য এই দুইটার যে কোনো একটা ট্রু হইলে হবে, তাই না? জি স্যার। এইবার দেখো B21 দেখো, B21 মানে হচ্ছে এইটা ব্রিজ কখন হতে পারে? কয়টা কন্ডিশন আছে এখানে ব্রিজ হওয়ার, বলো দেখি। হতে পারে স্যার এর আশেপাশে যে 3টা ঘর সেটা তো পিট থাকতে হবে। এইখানে তো পিট থাকলে এটা ব্রিজ হবে, তাই না? জি স্যার। এইটা কি P11 না? হ্যাঁ স্যার। জি স্যার। এইখানে পিট থাকলে এটা ব্রিজ থাকতে পারে না? জি স্যার। এটা কত? P22। জি স্যার। আর এটা স্যার 13 স্যার। স্যার P31। P31। তাহলে এই তিনটার যে কোনোটা যদি পিট থাকে তাইলেই তো এখানে ব্রিজ হবে শুধুমাত্র, তাই তো? জি স্যার। এই যে দেখো তিনটার যে কোনোটা যদি থাকে তাহলে এটা ব্রিজ হবে। তাহলে কথা ক্লিয়ার তোমাদের কাছে যে আমরা এখানে কিভাবে জিনিসগুলিকে নলেজ বেজে, কিভাবে নলেজ বেজ থেকে আমরা ইনফার করব? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার নলেজ বেজের ভিতরে এই সেন্টেন্স গুলি থাকবে। দিজ আর দ্য সেন্টেন্সেস, লজিক্যাল সেন্টেন্স। কথা ক্লিয়ার? জি স্যার। আমাদের একটা রোল হচ্ছে, প্রথম রোল আর দিয়ে হচ্ছে আমি রোল ইন্ডিকেট করতেছি। হ্যাঁ, P11 is not pit, এইটা একটা রোল। আরেকটা রোল হচ্ছে R2, B11 ব্রিজ হবে যদি P12 অথবা P21 এইটা যদি পিট হয়, তাই না? পিট হয়। কথা ক্লিয়ার? এই যে একটু আগে তো আমরা দেখালাম, এই যে এইটা এই যে দেখালাম এই যে একটু আগে। জি স্যার, ঠিক আছে স্যার। 3 নাম্বার রোল হচ্ছে আমাদের B21 টা ব্রিজ হবে যদি P11 পিট হয়, P22 পিট হয় অথবা P31 পিট হয়। জি স্যার, যে কোনো একটা ট্রু হলেই হবে স্যার। আচ্ছা দেখো এই তিনটা রোল, বা আমি নলেজ বেজের ক্ষেত্রে যদি বলি, এই তিনটা সেন্টেন্স আমার নলেজ বেজের মধ্যে দেওয়া আছে। আরেকটা সেন্টেন্স আমাদের দেওয়া আছে, B11 is not breeze,
এটাও দেওয়া আছে। আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, B21 is breeze। এইগুলি কিন্তু আমরা ওয়াম্পাস ওয়ার্ল্ডের ফিগার থেকে কিন্তু এগুলি লিখেছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে 5টা সেন্টেন্স আছে যেটা নলেজ বেজের ভিতর আছে, এই 5টা সেন্টেন্সের মধ্যে তুমি যদি লজিক্যাল অপারেশন অ্যাপ্লাই করো, তুমি আর একটা নতুন সেন্টেন্স বের করতে পারবা না? কি হবে নতুন এটা কিছু? স্যার আরেকবার একটু যদি বলতেন স্যার। আমি বললাম যে আমাদের নলেজ বেজের ভিতরে এই 5টা সেন্টেন্স দেওয়া আছে, R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, R3 দেওয়া আছে, R4 দেওয়া আছে, R5 দেওয়া আছে। আমি সিম্পলি করলাম কি, আমরা বলেছিলাম যে ইনফারেন্সের মানে হচ্ছে নলেজ বেজের ভিতরে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনকে ব্যবহার করে একটা নতুন জিনিসকে ডিরাইভ করা, তাই না? কি বলো? জি স্যার। একটা নতুন জিনিসকে ডিরাইভ করা আমাদের এটা হচ্ছে ইনফারেন্সের কাজ, তাই না? স্যার R3 সেন্টেন্সে ওখানে কি বাই ডিরেকশনাল সাইনটা হবে না? হ্যাঁ, বাই ডিরেকশনাল সাইন হবে, এখানে পরে নেই, রাইট, এখানে বাই ডিরেকশনাল হবে। হ্যাঁ, এখন আমরা বললাম যে আমাদের কেবি যেটা নলেজ বেজ যেটা সেটা কনসিস্ট অফ R1 থ্রু R5। এই নলেজ বেজের মধ্যে 5টা আলাদা আলাদা সেন্টেন্স আছে। এখন আমি এই নলেজ বেজের গুলি সেন্টেন্স কে গুলি সবগুলির মধ্যে যদি অ্যাড করি তাহলে একটা নতুন সেন্টেন্স পাওয়া যাবে না? জি স্যার। এই নতুন সেন্টেন্সটা কিন্তু আমার নলেজ বেজের ভিতরে দেওয়া নাই, কিন্তু আমি নলেজ বেজের সেন্টেন্স গুলিকে ব্যবহার করে একটা নতুন সেন্টেন্স তৈরি করলাম। তাহলে এইটা তুমি বলতে পারো যে এইটা হচ্ছে তুমি একটা সেন্টেন্স যেটা ইনফারেন্সের মাধ্যমে তুমি আসলে পেলা। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা এই একটা নলেজ বেজের একটা সিম্পল সিডো কোড দেখানো আছে এখানে। এইটা একটু নিজেরা একটু দেখবা আর কি। হ্যাঁ, আমরা তো আগের সিডো কোডটা ইয়ে করছি, আগের সিডো কোডটা আমরা এক্সপ্লেইন করছি। তো এখানে শুধুমাত্র আমাদের একটা নতুন জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে এন্টেইলমেন্ট। তো এই টেবিলটা আমি আর আসলে তোমাদেরকে আলোচনা করছি না, কারণ এগুলি আমরা অলরেডি মানে ডিসক্রিট ম্যাথমেটিক্স এগুলি আমরা জানার কথা। যদি কারো দরকার লাগে তাহলে সে আসলে একটু এই টেবিলটা একটু দেখে নেবে। আমরা ডি মর্গান ল দেখেছি, আমরা ইমপ্লিকেশন দেখেছি, আমরা কন্ট্রাপোজিশন দেখেছি, তাই না? কন্ট্রাপোজিটিভ ছিল না? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। এইগুলো তো আমরা জানি না। জি স্যার। যেমন দেখো
আলফা এন্ড বেটা, এইটার ইকুইভ্যালেন্ট কি বেটা এন্ড আলফা লেখা যাবে না? জি স্যার। আলফা অর বেটা, এইটার ইকুইভ্যালেন্ট কি বিটা অর আলফা লেখা যাবে না? জি স্যার। জি স্যার। তো এইগুলি তো আমাদের দেখার তো তেমন কোনো কিছু নাই, আছে? না স্যার। এখানে কিছু ডেফিনেশন আমরা আলোচনা করছি যে একটা a sentence if valid if it is true in all model. যেমন ধরো আমাদের টটোলজি ছিল একটা, তাই না? মনে পড়ে? টটোলজি টটোলজি কন্ট্রাডিকশন কি মনে আছে? স্যার। টটোলজিটা কি একটু কেউ বলতে পারবে কাইন্ডলি? টটোলজি কি আর কন্ট্রাডিকশন কি কে বলতে পারবে? তুষার আহমেদ, মোহন বলতে পারবে? মোহন, স্যার তোমার ভিডিওটা একটু অন করো দেখি, তোমার একটু দেখি আগে, আজকে বহুদিন দেখি না। স্যার আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ মোহন, তুই মোহন? না স্যার। মোহন কোথায়? তুষার আহমেদ বলতে পারবা টটোলজিটা কি? জি স্যার, স্যার আছে স্যার। স্যার বলতে পারবো না। মোহাম্মদ আলী স্যার। টটোলজি কি? স্যার বলতে পারবো না। শাহরিয়া ইসলাম? স্যার এর আগে কোনদিন শুনি নাই স্যার, পড়ি নাই স্যার এই সম্পর্কে, স্যার ধারণা নেই স্যার, সরি স্যার। স্যার তানজিরুল, হ্যাঁ বলো। আমি বলি স্যার, বলো। আমার যতটুকু মনে পড়ে স্যার, সেটা হচ্ছে টটোলজিটা স্যার, মানে লজিকটা স্যার এরকম যে এক্স ইকুয়াল টু ওয়াই অর এক্স নট ইকুয়াল টু ওয়াই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম স্যার যে আমি যদি বল দিয়ে স্যার এটা এক্সাম্পল দেই, যে একটা বল হয় সবকিছুই একই কালার হবে, অথবা মানে একটা বল গ্রিন কালার হইতে পারে, অথবা বলটা নট গ্রিন, এরকম স্যার। না আসলে জিনিসটা হচ্ছে টটোলজি হচ্ছে আসলে এমন একটা সেন্টেন্স হবে যেটা সব সময় সত্য হবে। যেমন পি অর নেগেশন অফ পি, এটা সব সময় সত্য না? এই যে এটা দেখো, এ অর নেগেশন অফ এ, এটা কিন্তু সবসময় সত্য, কখনো এটা মিথ্যা হবে? না স্যার। না স্যার। হ্যাঁ স্যার। কারণ এ যদি ট্রু হয়, নেগেশন অফ এ হইলে ফলস। এ যদি ফলস হয় তাহলে নেগেশন অফ এ হচ্ছে ট্রু, তাই না? জি স্যার। এইটা সবসময় ফলস হবে কখন বলো দেখি? সবসময় ফলস করতে গেলে এখানে কি চেঞ্জ করতে হবে বলো দেখি? স্যার যদি আমি ওখানে স্যার এন্ড অপারেশন দিই স্যার। রাইট, এন্ড অপারেশন দিলে এটা সবসময় ফলস হবে। জি স্যার। টটোলজি মানে হচ্ছে এমন একটা স্টেটমেন্ট বা এমন একটা সেন্টেন্স যেটা সবসময় সত্য, আর কন্ট্রাডিকশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট বা এমন একটা সেন্টেন্স যেটা সবসময় মিথ্যা। এ অর নেগেশন অফ এ, এটা সবসময় সত্য। এ এন্ড নেগেশন অফ এ, এটা সবসময় মিথ্যা।
কথা ক্লিয়ার? জি স্যার। তো আমরা এগুলি সবাই পড়ছি আসলে এগুলি, কিন্তু আমরা তখন আসলে পড়লেও আমাদের এই ডিসক্রিট ম্যাথমেটিক্সটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের কম্পিউটার সায়েন্সের, আমি যখন পড়াই তখন বলি যে এটা কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের যদি মনে থাকে যে আমরা ক্লাস 5 পর্যন্ত কিন্তু বীজগণিত করি নাই, তাই না? না স্যার। 6 এ যে আমরা বীজগণিত শুরু করছি, তাই না? জি স্যার। তো 5 পর্যন্ত যখন আমরা বীজগণিত করি নাই, 6 এ যখন বীজগণিত শুরু করছি আমরা কিন্তু আবার যোগ বিয়োগ দিয়ে কিন্তু শুরু করছি। জি স্যার। মনে পড়ে তোমাদের? জি স্যার। তো ডিসক্রিট ম্যাথমেটিক্সটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য ঠিক বীজগণিত শুরু করার মতো। আমরা কিন্তু ক্যালকুলাস, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, তারপরে তোমার হায়ার ম্যাথমেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা সব কিছু পড়ছি। অ্যাবসলিউটলি ট্রু, এন্ড ইট ওয়াজ ফাইন টু। কিন্তু যখনই আমরা এই ডিসক্রিট ম্যাথমেটিক্সে আসছি, তখনই আসলে আমি ম্যাথমেটিক্সটাকে একটু অন্যভাবে চিন্তা করছি। যেমন বীজগণিতে এসে আমি পাটিগণিত যে করছি সেগুলি ঠিক আছে, সেগুলি কোনোটাই ভুল না, সবই ঠিক আছে। কিন্তু বীজগণিতে আইসা ওই একই জিনিসগুলিকে আমি একটু ভিন্নভাবে এক্সপ্রেস করছি, ভিন্নভাবে প্রকাশ করছি, ভিন্নভাবে চিন্তা করছি, তাই না? জি স্যার। কি বলো? জি স্যার। তো আমাদের ওই ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ভিতরে কিন্তু এই জিনিসগুলো সব ছিল, ডি মর্গান ল, অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, তারপরে তোমার টটোলজি, কন্ট্রাডিকশন সব তোমরা পড়ছো আর কি। কিন্তু পড়লেও এই জিনিসগুলি যে আসলে ওই অ্যালজেব্রার a প্লাস b তার হোল স্কয়ারের মতো ওইভাবে আর চিন্তা করো নাই। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, প্রুফ বাই কন্ট্রাডিকশন, এটার একটা এক্সাম্পল দিতে পারবা কেউ? এটার মানে কি? এটাও ডিসক্রিট ম্যাথমেটিক্স এবং অ্যালগরিদমের জানার কথা। প্রুফ বাই কন্ট্রাডিকশন। কেউ বলতে পারবা? স্যার √2 √3 এসব স্যার, ইরেশনাল নাম্বার গুলো স্যার। প্রুফ বাই কন্ট্রাডিকশনের মানে হচ্ছে একটা প্রুফ টেকনিক কয়টা আছে বলো দেখি আমাদের অ্যালগরিদমে, কয়ভাবে সাধারণত আমরা প্রুফ করতে পারি একটা অ্যালগরিদমের কারেক্টনেস? এই অ্যালগরিদমটা যে কারেক্ট এটা কয়ভাবে প্রুফ করতে পারি? একটা অ্যালগরিদম কারেক্ট কিনা আসলে এটাকে আমরা সাধারণত দুই ভাবে, সরি আমি কিন্তু তোমাদেরকে আসলে মানে এই যে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু বোঝা যে এই অংশটা তো আমার স্কিপ করার কথা আসলে বেসিক্যালি, এগুলি তো ধরো যেহেতু আগের অনেকগুলি কোর্সে আছে সেই জন্য আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করছি, মানে অন্য কোনো কারণে না। তবে ডেফিনেটলি তোমরা এগুলি পড়ছো কিন্তু ভুলে গেছো আর কি। তবে এই জিনিসগুলি আসলে ভুলাটা একটু ঠিক হয় নাই, কারণ এই জিনিসগুলিতে আমাদের পরবর্তী ক্লাসগুলিতে লাগবে আর কি, এটা একটু বোঝা মানে দরকার ছিল আর কি। Anyway, আমরা কোনো একটা অ্যালগরিদমের কারেক্টনেস প্রুফ করার জন্য আমাদের দুইটা টেকনিক আছে আমরা ব্যবহার করি সাধারণত। একটা হচ্ছে প্রুফ বাই ইন্ডাকশন, আরেকটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রুফ বাই ইন্ডাকশনের ভিতরে আমাদের দুইটা স্টেপ থাকে, একটা থাকে বেসিস স্টেপ, আরেকটা থাকে ইন্ডাকশন স্টেপ। বেসিস স্টেপে আমরা প্রমাণ করি
যেই প্রপোজিশনটা দেওয়া আছে পিএন, যে কোনো প্রপোজিশন যেটা দেওয়া থাকে সেটাকে আমরা পিএন ধরি, এই প্রপোজিশনটা P1 এর জন্য ট্রু। এটা হচ্ছে বেসিস স্টেপে আমরা কাজ করি। ইন্ডাকশন স্টেপে আমরা যেটা করি, আমরা ধরে নিই যে প্রপোজিশনটা দেওয়া আছে এটা সত্য, যেটাকে সত্য প্রমাণ করতে বলছে আমাকে, সেটাকে আমি সত্য ধরে নিই, অ্যাজিউম করে নিই। তার মানে পিএনটাকে আমি ট্রু ধরে নেই, এটা ধরে নিয়ে আমি Pn+1 এটাকে ট্রু প্রমাণ করি। কথা কি বোঝা গেছে? জি স্যার। আর প্রুফ বাই কন্ট্রাডিকশন যেটা আর কি, যেমন আমি বললাম যে আমাদের ক্লাসের সব ছাত্র ভালো, এইটা প্রমাণ করো। এইটা প্রমাণ করতে বলেছি যে আমাদের ক্লাসের সব ছাত্র ভালো। তার মানে স্যার আগে খারাপ ধরে নেবো, তাই স্যার? আমরা ধরে নিব, আমরা প্রমাণ করব এই ক্লাসে কেউ খারাপ নাই। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই ক্লাসের সব ছাত্র ভালো, এটা প্রমাণ করো। আমি প্রমাণ করলাম যে এই ক্লাসে কোনো খারাপ ছাত্র নাই। এইটাকে জি, বলে জি, স্যার। এইটাকে বলে প্রুফ বাই কন্ট্রাডিকশন। এই জিনিসগুলি বেসিক্যালি আমাদের আগের ক্লাসের কনসেপ্টগুলি এখানে লাগবে। তোমরা এগুলি ডেফিনেটলি পড়ছো, কিন্তু এখন আসলে কোনো কারণে তোমরা ভুলে গেছো আর কি। এইখানে আমরা এই যে কিছু রিজনিং প্যাটার্নের কথা বলছি। এখানে একটা সূত্র মডাস পনেন্স, এইটাও আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স থেকে আসছে। এন্ড এলিমিনেশন, এইটাও আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স থেকে আসছে। ডি মর্গান ল, এইটাও আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স থেকে আসছে। মডাস পনেন্স, এন্ড এলিমিনেশন, ডি মর্গান ল। তো এন্ড এলিমিনেশনে দেখো আলফা এন্ড বিটা, এইখানে আমরা বলছি যে এরকম একটা রিলেশন যদি দেওয়া থাকে, এইখান থেকে তুমি যে কোনো একটা কনজাক্টকে ইনফার করতে পারবা। এটা কনজাংশন, তাই না? এন্ড মানে হচ্ছে কনজাংশন, অর মানে হচ্ছে কি? ওর মানে স্যার ইউনিয়ন স্যার। অর মানে হচ্ছে ডিসজাংশন। আসলে ইউনিয়নটা হচ্ছে সেটের ক্ষেত্রে। হ্যাঁ, অর হচ্ছে ডিসজাংশন, নট হচ্ছে আমরা নেগেশন, ইমপ্লিকেশন বাই কন্ডিশন। তো এই যে একটা কনজাংশন দেওয়া আছে আলফা এন্ড বিটা, এই কনজাংশনটা যদি দেওয়া থাকে, এর ভিতর থেকে যে কোনো একটা কনজাক্টকে তুমি ইনফার করতে পারবা। তবে এই লটাকে বলি আমরা এন্ড এলিমিনেশন। এন্ড সাইনটা এলিমিনেট করে দিলাম। দেখো এখানে দেওয়া ছিল আলফা এন্ড বিটা, এইখান থেকে এই এন্ড সাইনটাকে এলিমিনেট করে দিয়ে আমি লিখলাম শুধু আলফা। মানে এই রিলেশনটা যদি দেওয়া থাকে, এইখানে আমি এন্ড এলিমিনেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে আমি আলফাকে ইনফার করলাম। আলফা হচ্ছে আমার ওয়ান পাস এহেড এন্ড ওয়ান পাস অ্যালাইভ। এইখান থেকে আমি ইনফার করলাম ওয়ান পাস অ্যালাইভ। মোডাস পোনেন্ট যেটা, এইটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে, আমরা ইমপ্লিকেশনের ক্ষেত্রে। এখানে বলছি আলফা ইমপ্লাইজ বিটা।
যখন এখানে আলফা দেওয়া থাকবে তখন আমরা বেটাকে ইনফার করতে পারবো। কথা ক্লিয়ার? স্যার পাশে যে আলফা আছে ওইটা কি স্যার? এই পাশের আলফাটা জি স্যার। এটা হচ্ছে গিভেন, মানে আমার ইমপ্লিকেশনের এই জিনিসটা জানি আমি, আলফা ইমপ্লাইজ বিটা, এখানে আলফাটা গিভেন, তাহলে বেটাটা আমি ইনফার করতে পারবো। এবং সেইখানে দেখো অ্যাগেইন আমাদের যদি দেখো এই প্রপোজিশনাল লজিকের এই যে ইয়াটা ছিল আমাদের কি বলে টেবিলটা ছিল, এই টেবিল থেকে দেখো তুমি ট্রুলি বলতে পারবা। দেখো এখান থেকে যেমন ধরো আমাদের বলা আছে এইটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বেটা। দেখো আলফাটা গিভেন, তাই না? জি স্যার। তার মানে এই ট্রুটা দেওয়া আছে। জি স্যার। আর ইমপ্লিকেশনটাও কিন্তু গিভেন, পি ইমপ্লাইজ কিউ, এটাও কিন্তু দেওয়া ছিল, আলফা ইমপ্লাইজ বিটা এটা দেওয়া ছিল না? জি স্যার। তার মানে এই ফলসও দেওয়া আছে, এই ট্রুটা দেওয়া আছে, এই ফলসটা দেওয়া আছে, তাহলে তুমি এইটা ফলস তো বের করতে পারার কথা। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? হুম। ওকে, তার মানে উপরের যেটা আছে এটা দেওয়া আছে, আলফা ইমপ্লাইজ বিটা এটা দেওয়া আছে, এটা ফলস দেওয়া আছে, আর আলফা দেওয়া আছে ট্রু। তাহলে এইটা দেওয়া আছে ফলস আর আলফা ট্রু। আমরা জানি যে এই ইমপ্লিকেশনটা শুধুমাত্র তখনই ফলস হয় যখন প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস হয়। প্রথমটা ট্রু তো আমার দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি বিটা হচ্ছে ফলস। কথা ক্লিয়ার? জি স্যার। এইখানে আমরা আসলে এই যে কিভাবে ইনফারেন্স ইঞ্জিনটা, আমি যেটা বলছিলাম যে লজিক্যাল এজেন্টের ভিতরে আমাদের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে নলেজ বেসড যেখানে ডোমেইন স্পেসিফিক ইনফরমেশন থাকবে, আরেকটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন যেখানে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগোরিদম কাজ করবে। একটাতে ডোমেইন স্পেসিফিক নলেজ থাকবে, আরেকটাতে থাকবে হচ্ছে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগোরিদম। ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগোরিদম গুলি ডোমেইন স্পেসিফিক নলেজের উপরে অ্যাপ্লাইড হবে এবং সেইখান থেকে আমরা আসলে একটা নতুন জিনিসকে ইনফার করব। কথা ক্লিয়ার? জি স্যার। এইখানে আমাদের নলেজ বেস দেওয়া আছে, আর এই নলেজ বেসকে ব্যবহার করে আমরা আসলে এই 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 সেন্টেন্স গুলিকে তৈরি করেছি। এখানে কি অ্যাপ্লাই করেছি? বাই কন্ডিশন এলিমিনেশন, এখানে অ্যাপ্লাই করেছি এন্ড এলিমিনেশন, এখানে অ্যাপ্লাই করেছি কন্ট্রাপজিটিভ। আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, এই জায়গা থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কোনো উত্তর করতে পারবা না যদি এই চ্যাপ্টারের মধ্যে সাফিসিয়েন্টলি টাইম তুমি ব্যয় না করো। এবং আমি একটু হতাশ হলাম যে গতদিন আমরা অনেক কিছু আলোচনা করছি, কিন্তু আলোচনা করার পরে জালমুলিওয়ালার কাছে অবশ্য রাখা যাও নাই, কালকে কোথায় রাখছো জানি না, রাইখা তারপরে বাসায় গেছো, পড়া শেষ করছো, তাহলে তো হবে না। আর কালকে আমি একটা ছোট্ট তথ্য আসলে মিস্টেক করেছিলাম, সেটা একটু আজকে কারেকশন করে দিই। আসলে বেসিক কালার হচ্ছে তিনটা, রেড, গ্রিন এবং ব্লু। হ্যাঁ, রেড, গ্রিন এবং ব্লু। আমি যেটা বলেছিলাম যে প্রফেসর নাকামুরা এই ব্লু এলইডিটা আবিষ্কার করার পরে
আসলে এই এনার্জি সেভিং লাইট যেগুলি দেখছো এখন, এগুলি কি একদম ধবধবা সাদা না? জি স্যার। জি স্যার। এই সাদা জেনারেট করাটা সম্ভব হয়েছে। তো এইটা এই যে প্রফেসর নাকামুরার এই ব্লু এলইডি বের করার ফলশ্রুতিতে আসলে এনার্জি সেভিং যে সমস্ত লাইট আছে সেগুলি আসলে আবিষ্কার হয়েছে। তো সাধারণত নোবেল প্রাইজ দেওয়ার একটা বড় কন্ডিশন থাকে যে এটা হিউম্যান সোসাইটিতে কতটা কাজে লাগবে এবং কোন জায়গাতে এটাকে আসলে ব্যবহার করা যাবে সেটা একটা বড়। আরেকটা তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে প্লাস্টিককে পলিমারকে কন্ডাকশনে রূপান্তর করার জন্য প্রফেসর শিরাগাওয়া, উনি কেমিস্ট্রির আর কি, পলিমার কেমিস্ট্রি, উনি দেখিয়েছেন যে আসলে এমনিতে আসলে ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য, ট্রাভার্স করার জন্য আমাদের কন্ডাক্টর লাগে, তাই না? জি স্যার। জি স্যার। উনি দেখিয়েছেন যে আসলে কন্ডাক্টর হইলে সাধারণত সেগুলো স্টিলের হয় অথবা তামার হয়, এই জাতীয় জিনিস। তো এগুলি সাধারণত একটু ওয়েটফুল, ভারী। তো উনি দেখিয়েছেন যে আসলে যদি প্লাস্টিকের নর্মাল প্রপার্টিটা যদি একটু চেঞ্জ করা হয়, তাহলে তার ভিতর দিয়ে আসলে ইলেকট্রিসিটি প্রবাহিত করা সম্ভব। যেই কারণে যে প্লেনের বডি টডি যেগুলি আছে বা অন্যান্য বড় বড় জিনিস আছে, এইগুলি এখন অনেক হালকা হয়েছে। প্লেনের বডি যত হালকা হবে, এটা উঠতে অনেক সুবিধা হবে, তার এনার্জি খরচও কম লাগবে, তাই না? জি স্যার। যত বেশি ভারী হবে তত তাকে উড়াইতে তত বেশি এনার্জি খরচ হবে না? জি স্যার। তো আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, তোমরা একদম অনেক কম পড়াশোনা করো, হ্যাঁ, একদম কম। এটা কিন্তু আসলে একদমই ঠিক হচ্ছে না আর কি। হ্যাঁ, এত কম পড়াশোনা করলে তো আসলে একদমই সমস্যা হয়ে যাবে আর কি। মোহন কি আসছো? তোমার একটু ভিডিওটা অন করো তো দেখি। তুমি তো পড়াশোনা একদম কম করো মোহন, এবং ক্লাসেও ঠিক মতো থাকো না। হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে অনেক। স্যার ক্লাসে থাকি স্যার। না, আমি ডাকলাম তো তোমাকে, তুমি তো পাইনি তোমাকে। স্যার আমি তো ধরো বারবার এটা চেক করতে পারবো না আর কি, তাই না? এটা আসলে শোভনীয় না। কোথায় তোমার ভিডিওটা, কোথায় একটু অন করে দেখি, তোমাকে অনেকদিন দেখি না। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন মনে হয়। তবে ক্লাসগুলি ভালোভাবে না করলে, ভালোভাবে করার কিন্তু এই না পরীক্ষার আগে সবগুলি রেকর্ড, স্যারের রেকর্ড একটু শুনে গেলাম। ভালোভাবে পড়ার হচ্ছে রেকর্ডগুলি একটু পরে দেখে আমরা বইপত্র যে একটু ঘাটাঘাটি করে পড়া। এখন তোমরা কিন্তু একটা ভালো এক্সাম্পলও তৈরি করতে পারো, আবার একটা ব্যাড এক্সাম্পলও তৈরি করতে। ভালো এক্সাম্পল কি, তোমরা এখন বাসায় আছো, বাসায় বসে যদি ঠিক মতো পড়াশোনা করো, তাহলে তোমাদের লোকজন, তোমাদের বাড়িতে যে বাবা মা, প্যারেন্টস বা ভাই বোন আছে, ওনারা মনে করবে যে ঢাকাতে তুমি যখন পড়তে যাও, তুমি আসলে ওই মেসে অথবা হলে অথবা অ্যাপার্টমেন্টের থেকে তুমি পড়াশোনা করো। আর এখন যদি তুমি পড়াশোনাটা না করো দেখে, তাহলে মনে করবে যে আসলে ইউনিভার্সিটিতে কোনো পড়াশোনা করা লাগে না। তাহলে তুমি কিন্তু আসলে ইদার গুড এক্সাম্পল অথবা ব্যাড এক্সাম্পল কিন্তু তুমি ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি তুমি ক্রিয়েট করতেছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। মোহন, তুমি কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স আমাকে পাঠাও না। স্যার পাঠিয়ে দিব স্যার। থ্যাংক ইউ।